আর আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। এখন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি চমকপ্রদ সেশন নিয়ে আসছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সবার প্রিয়, স্বনামধন্য এবং শ্রদ্ধাভাজন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শামসুজ্জামান শুভ ম্যাম। ম্যাম অসাধারণ চমৎকার ক্লাস নেন। আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ম্যামের ক্লাসের সাথে থাকবেন। আর আর ক্লাসের ব্যাপারে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ম্যাম নিশ্চয়ই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। ধন্যবাদ। ম্যাম আপনি ক্লাস শুরু করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আশা করি তোমরা খুব শীঘ্রই তোমাদের একটা থার্ড প্রফেশনাল পরীক্ষার জন্য একটা রুটিন পাবে এবং তোমরা পরীক্ষা দিতে পারবে, যেটা আমরা সবাই আসলে চাচ্ছি যে পরীক্ষাটা হোক এবং সুন্দরভাবে হোক, তোমরা সবাই সুস্থ থেকে পরীক্ষা দিতে পারো। তো আমার যেহেতু তোমাদের প্রফ সামনে এবং প্রফ কেন্দ্রিক লেখাপড়া এবং পরীক্ষার টার্গেটটা হচ্ছে যে আমাদেরকে প্রফে ভালো করতে হবে, ভাইবাটা খুব ভালোভাবে দিতে হবে। তো এজন্য আজকে আমার সেশনটা হবে ইমিউনোলজিতে তোমাদের প্রফেশনাল ভাইবা পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন ধরা হয় এবং তোমরা সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করবা। তো প্রথমেই আমি যেটা বলবো, শুরু করার আগে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো মাস্ট নো পর্যায়ে পড়ে, মানে একদম বেসিক জানতেই হবে, এবং তারপরে হচ্ছে যে জানার বেসিক জিনিসটা জানার পরে সেকেন্ড কোয়েশ্চেনগুলো যেগুলো জানলে খুব ভালো হয়, পারলে তোমরা আরও ভালো মার্কস পাবে। তো আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে ইমিউনোলজিতে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে পড়ার যে কোনো কিছু না বুঝে কখনোই মুখস্থ করতে যাবে না। যখনই তোমরা না বুঝে ভাববা যে হ্যাঁ এটা মুখস্থ করে ফেলি, জিজ্ঞাসা করলে আমি ঠিক এভাবে মুখস্থ বলে দিব, এটা খুব ভুল। এটা ভুল কারণ হচ্ছে ওইভাবে ইমিউনোলজির কোয়েশ্চেন আসে না। ইমিউনোলজির পড়াটা একটা চেইনের মতো, তুমি যদি ফার্স্ট স্টেপটা না বুঝো সেকেন্ড স্টেপটা যেতে তোমার অনেক কষ্ট হবে এবং কোনো না কোনো একটা প্যাচ লেগেই যাবে মুখস্থ বলতে গেলে। তাই প্রথম কথা হচ্ছে ইমিউনোলজি যতটুকু পড়বা, যা পড়বা অবশ্যই সেটা বুঝে পড়তে হবে। এবং আরেকটা কথা হচ্ছে ইমিউনোলজি একটা ভাস্ট সাবজেক্ট, সব তোমাদের জন্য দরকার নাই, সব তোমাদের বোঝার রেঞ্জের মধ্যেও না এবং সব তোমাদের সিলেবাসে নাইও। সুতরাং কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা প্রথমে একটা সেট আপ করে নিতে হবে যে আমি কি পড়বো, কিভাবে পড়বো, টিচাররা কি ধরনের কোয়েশ্চেন করেন সেটা আমি জানবো এবং ওই জিনিসটুকু তোমাদের বুঝতে হবে। তাহলে আসো আমরা শুরু করি যে প্রথম যেটা যে ইমিউনোলজি একটা বোর্ড হয়, তাই না? কিন্তু ইমিউনোলজি কিন্তু এমন হয় না যে একটা বোর্ডই শুধু এক ইমিউনোলজি, একটা বোর্ডের একটা পার্ট হচ্ছে ইমিউনোলজি, কিন্তু ইমিউনোলজি পার্টটা একেবারেই না পারলে খুব সমস্যা হয়ে যায় বোর্ড ফেস করা। এই জন্য আমাদের ইমিউনোলজির বেসিক কনসেপ্টটা অবশ্যই নিতে হবে। একজন এক্সটার্নাল বা ইন্টারনাল এক্সামিনার যাতে বোঝেন না তুমি বেসিক জিনিসটুকু বুঝেছ, 100% পারবা এটা কখনোই আশা করবা না। তাহলে আমাদের কি কি পড়তে হবে? তো প্রথমেই আমাদের আছে বইয়ের প্রথম দিকে আমি রেফারেন্স দিব হচ্ছে তোমাদের লেঞ্চ বইটা, যেটা তোমাদের টেক্সট বুক, সেটাই পড়া বেটার, ওটাই পড়া করতে হবে এবং আমরা যেভাবে বলি। তো তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক ইমিউনোলজি। বেসিক ইমিউনোলজির মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে, যেমন ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে হোয়াট ইজ ইমিউনিটি, টাইপস অফ ইমিউনিটি, এগুলো। তাহলে আমি আসি প্রথমে ডেফিনেশন নিয়ে, যেটা তোমরা খুব মানে একদম ইন মাই এক্সপেরিয়েন্স তোমরা যেটা একদম খুব ভুল করে ফেলো পরীক্ষার সময়। তো অনেক ডেফিনেশন কিন্তু ইমিউনোলজিতে নাই, হাতে গোনা 4 থেকে 5টা ডেফিনেশন আছে। আসলে এই ডেফিনেশনগুলো তোমাদেরকে প্রথমে জেনে যেতে হবে যে কয়টা
ডেফিনেশন আমি আচ্ছা, তাহলে অনেক সাউন্ড হচ্ছে। ডেফিনেশনটা গুলো কি কি? প্রথম ডেফিনেশন হচ্ছে হোয়াট ইজ ইমিউনিটি। ঠিক আছে, ইমিউনিটির ডেফিনেশনটা মাস্ট। তোমাকে ভাইবা বোর্ডে বসার পরে তোমার প্রথম কোশ্চেন হতে পারে হোয়াট ডু মিন বাই ইমিউনিটি। তাহলে প্রথম ডেফিনেশনটা হচ্ছে হোয়াট ইজ ইমিউনিটি। সেকেন্ড ডেফিনেশন যেটা মুখস্থ করতে হবে সেটি হোয়াট ডু ইউ মিন বাই অর ডিফাইন অ্যান্টিজেন অ্যান্ড ইমিউনোজেন। ঠিক আছে, তাহলে তিনটা ডেফিনেশন হলো। ফোর্থ ডেফিনেশন হচ্ছে অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন। তাহলে পাঁচটা ডেফিনেশন হলো। আর একটা ডেফিনেশন হচ্ছে হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি। তোমরা যদি একটু রাইট ডাউন করে ফেলো, নোট করে ফেলো, তাহলে খুব ভালো হবে। এরপরে তোমরা ওই কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ধরে তোমরা যখন পড়বা, যে জিনিসগুলো বুঝবা না তখন তোমরা আমাকে কোয়ারি করতে পারবা যে এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনের আনসারগুলো আমরা জানি না, তাহলে দ্যাট উইল বি ফাইন। তাহলে কয়টা ডেফিনেশন হলো? হাইপার সেন্সিটিভিটি, হোয়াট ইউ মিন বাই অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউনিটি, তারপরে হচ্ছে ইমিউনোজেন অর অ্যান্ড অ্যান্টিজেন, অ্যান্টিবডি অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ড ইমিউনিটি। এছাড়া ইমিউনোলজিতে আর কোনো কিছু কিন্তু মুখস্থ করার নাই, তোমাকে বুঝে এই 5 থেকে 6টা ডেফিনেশন আগে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে আসো, যখন তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইমিউনিটি, তুমি ডেফিনেশন দিলা, তারপরে সেকেন্ড কোয়েশ্চেনই হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি। আমরা জানি ইমিউনিটি দুই ধরনের, ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যখন এটা বলবা তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে তোমাকে ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট যখন ধরবে, তুমি অবশ্যই কিছু সেলের প্রথমে বলবা তোমার অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার অ্যান্ড সাম সেলস পার্টিসিপেটস ইন ইনেট ইমিউনিটি। সেখানে নাম চলে আসবে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। তখন এখান থেকে যে কোনো কোয়েশ্চেন হতে পারে যে ফাংশন অফ এনি টাইপ অফ সেল, ম্যাক্রোফেজ, আইদার নিউট্রোফিল অথবা ন্যাচারাল কিলার সেল। তাহলে এভাবে না বলে আমি চ্যাপ্টার ওয়াইজ বলে যাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে ইনেট ইমিউনিটির কম্পোনেন্টগুলো তুমি বললা, তারপরে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যান্ড ক্লাসিফাই অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এবং হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অথবা ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির প্রপার্টি। এখন ইমিউনোলজিতে কিন্তু ধরা বাঁধা কোয়েশ্চেন না যে আমাকে এইভাবেই এই কোয়েশ্চেনটা করবে, অনেকভাবে ঘুরায় ফিরায় কোয়েশ্চেন করতে পারে একই কোয়েশ্চেন, কিন্তু তোমার যদি বেসিক কনসেপ্টটা ঠিক থাকে তাহলে কিন্তু কোয়েশ্চেন ধরতে তোমার কোনো অসুবিধা হবে না, এবং পরীক্ষার হলে কোয়েশ্চেন বুঝতে পারাও একটা কোয়ালিটি। তাহলে প্রথমে হচ্ছে যে তুমি যদি বেসিক জিনিসটা জানো, তোমাকে যেভাবেই কোয়েশ্চেন করুক না কেন, তুমি কিন্তু সেই বেসিক আনসারটা তুমি করতে পারবা। তাহলে এই বেসিক আনসারগুলো করার জন্য প্রথমে তোমাকে ইমিউনোলজিটা বুঝতে হবে, এটার কোনো আর অল্টারনেটিভ নাই। তারপরে আসো যে অ্যাকুয়ার্ড ইমিউনিটি টাইপ। যখনই তুমি বলবা যে অ্যাকুয়ার্ড ইমিউনিটি কয় ধরনের, আমরা জানি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, তাই না? একভাবে যদি ভাগ করি তাহলে অ্যাকুয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। তাহলে তোমাকে তখন জিজ্ঞাসা করতে পারবে গিভ সাম এক্সাম্পল বা গিভ আ এক্সাম্পল অফ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, অথবা অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, অথবা প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। তাহলে তোমাকে এই যে ডিফারেন্সটা আছে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এবং এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, যেমন একটু বুঝায় বলি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। তাহলে অ্যাক্টিভ ন্যাচারাল কোনটা? তাহলে তোমাকে এভাবে কোশ্চেন করতে পারবে, আচ্ছা একটা পেশেন্ট যখন ক্লিনিক্যালি অথবা সাবক্লিনিক্যালি এক্সপোজার হয় কোনো ইনফেকশন দিয়ে, কত মাইক্রো অর্গানিজম দিয়ে, সাপোজ ভাইরাস, ব্যাকটেরিয়া, তাহলে তার কি ধরনের ইমিউনিটি ডেভেলপ করতে পারে? তো
তুমি যদি জানো যে ইট ইজ আ এক্সাম্পল অফ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, তুমি বলে দিতে পারবা। অথবা তোমাকে এভাবে জিজ্ঞাসা করতে পারে যে যখন একটা বাচ্চা প্লাসেন্টার মধ্য দিয়ে আইজিজি পাস করে, তখন সেটা কি ধরনের ইমিউনিটি? তাহলে এটা কি ধরনের? প্যাসিভ ন্যাচারাল Passive ইমিউনিটি। immunity. হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে দিস আর দ্য এক্সাম্পলস অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি তুমি মার্কিং করতে চাও কোয়েশ্চেন হিসাবে, তাহলে আমি বলবো এটাকে তোমার 5 স্টার দিতে হবে। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফেভারিট কোয়েশ্চেন অফ এক্সামিনার। ঠিক আছে, তাহলে এক্সাম্পল অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি লিখে রাখতে পারো, অ্যাক্টিভ ন্যাচারাল, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, প্যাসিভ ন্যাচারাল এবং প্যাসিভ আর্টিফিশিয়াল। এই 4টা জিনিসের এক্সাম্পল তোমাকে পারতে হবে। তারপরে আসো যে ইনেট ইমিউনিটিতে যে সেলগুলো আছে, সেই সেলগুলো সেলস অফ দ্য ইমিউন সিস্টেমটা যখন আমি আসবো, তখন আবার সেলগুলো বলবো। তাহলে এরপরেই তোমার ইনেট ইমিউনিটিতে তুমি অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের এক্সাম্পল পড়বা, ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের এক্সাম্পল পড়বা এবং সেলসগুলো কি করে সেটা পড়বা। তারপরে অ্যাকুয়ার্ড ইমিউনিটি অন দ্য বেসিস অফ মেকানিজম। হ্যাঁ, যে অ্যাকুয়ার্ড ইমিউনিটি আবার কয় ভাগে ভাগ, হোয়াট আর দ্য আর্মস, ইম্পর্টেন্ট আর্মস অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি, ফাংশন কিভাবে করে। তার দুটো আর্মস আছে, একটা কি সেল মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। তাহলে এখানে আমাকে এখন অবশ্যই জানতে হবে যে সেল মেডিয়েটেড ইমিউনিটি, what are the important component participants in cell mediated immunity, function of cell mediated immunity, mechanism of cell mediated immunity. এখন এই কোশ্চেনটা যে মেকানিজম অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, এটা কিন্তু মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মানে সবচেয়ে মানে ইটস দ্য মানে 75% আনসার অফ ইমিউনোলজি। যে তোমাকে এভাবে কোয়েশ্চেন করতে পারে যে আচ্ছা, যখন কোনো ফরেন পার্টিকেল বা অ্যান্টিজেন তোমার শরীরের মধ্যে ঢুকে যায় বা ইন্টার করে, তখন তোমার ইমিউন সিস্টেম কিভাবে ডিফেন্স করে। ইট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, তোমাকে এভাবে করতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে হেল্পার টি সেল কিভাবে পার্টিসিপেটস করে। অল আর দ্য কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস কোয়েশ্চেন্স। ঠিক আছে, মানে এটাকে ওরিয়েন্টেড করে অনেক রকম কোয়েশ্চেন হতে পারে। তো আমি এটা একটু পরে বুঝিয়ে দিব, আমি কোয়েশ্চেনগুলো বলে যাই। তারপরে তোমার অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেলস, হোয়াট আর দ্য সেলস পার্টিসিপেট ইন অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তুমি যখনই বলবা তখনই তোমার সেলের নামগুলো বলতে হবে, যে টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস, দে আর মানে মেইন সেল অফ অ্যাকুয়ার্ড ইমিউনিটি। তাহলে ফাংশন অফ টি লিম্ফোসাইটস, ফাংশন অফ বি লিম্ফোসাইটস। ঠিক আছে, তাহলে টি লিম্ফোসাইটস বলতে গেলে তোমাকে তখন ভাগ করে বলতে হবে হোয়াট আর দ্য টাইপ অফ টি লিম্ফোসাইটস। টি লিম্ফোসাইটস আর 2 টাইপ, হেল্পার টি সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল। তখন আবার এই সেল দুটোর ফাংশন। তাহলে কোয়েশ্চেন কি দাঁড়ালো, ফাংশন অফ হেল্পার টি সেল, ফাংশন অফ সাইটোটক্সিক টি সেল। ঠিক আছে, অথবা ফাংশন অফ টি সেল, যেভাবেই ধরুক না কেন, তোমাকে কিন্তু আলাদা আলাদা করে এই ফাংশনগুলোর কাজ করতে হবে। এবং দে পার্টিসিপেটস ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটিতে কোন সেল পার্টিসিপেট করে, হোয়াট আর দ্য সেল পার্টিসিপেটস ইন হিউমোরাল ইমিউনিটি। তোমাকে বলতে হবে বি লিম্ফোসাইটস, কারণ বি লিম্ফোসাইটস ডিফারেন্সিয়েট টু প্লাজমা সেল and plasma cell differentiate to the immunoglobulin antibody and they act directly to the humoral immunity. তাহলে what are the functions of humoral immunity, what are the functions of cell mediated immunity, most important question। কারণ এখানে জানতেই হবে যে হিউমোরাল ইমিউনিটি কোন ধরনের ফরেন পার্টিকেলের এগেইনস্টে কাজ করে। এখানে কি হবে আনসারটা, যে মেইনলি এক্সোজেনাস ব্যাকটেরিয়া, এক্সোজেনাস অর্গানিজম অ্যান্ড নিউট্রালাইজ টক্সিন। ঠিক আছে, এবং ভাইরাস।
আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কাদের এগেনস্টে কাজ করে? intracellular virus, intracellular bacteria, virus infected cell, tumor cell, and allograft cell and fungus cell. তাহলে functions of cell mediated immunity and humoral immunity. It is a most important question. ঠিক আছে, এখন তোমাকে ধরতে পারে এখান থেকে যে তুমি সাইটোটক্সিক টি সেল কিভাবে কাজ করে আলাদা করে ধরতে পারে, বিকজ সাইটোটক্সিক সেল পার্টিসিপেটস ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে তুমি যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি ফাংশন মেকানিজমটা জানো, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে সাইটোটক্সিক টি সেল পারফোরিনস অ্যান্ড এনজাইমস রিলিজ করে এক্সট্রা সেলুলার কিলিং করে কাদের? ভাইরাস ইনফেক্টেড সেলদেরকে। তাহলে এই ফাংশনটা জানতে হবে। আবার তোমাকে যখন বলবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ হেল্পার টি সেল, তাহলে হেল্পার টি সেলের ফাংশনটা কিভাবে বলতে হবে যে হেল্পার টি সেলস acts in two way. They have regulatory function and they have effector function. তাহলে কোয়েশ্চেন হচ্ছে ফাংশন অফ হেল্পার টি সেল। আনসার কি? আনসার হচ্ছে দে they have regulatory function and they have effector function. তাহলে রেগুলেটরি ফাংশনটা কিভাবে করে তখন তোমাকে সেটা এক্সপ্লেন করতে হবে, এবং ইফেক্টর ফাংশনটা কিভাবে করে সেটা এক্সপ্লেইন করতে হবে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেকানিজমটা তোমাদেরকে ডিটেইলে জানতে হবে। আমি লাস্টে একটা ছবি দেখিয়ে দিব, যেটার মধ্যে এই কোয়েশ্চেনগুলা সবগুলো আনসার, ওই ছবিটা যখন তোমরা বুঝবা এই কোয়েশ্চেনগুলার এই যে আমি মেকানিজম অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটি বললাম, এটা পুরোটাই এক্সপ্লেইন করা যাবে ওই ছবিটা যখন তোমরা ডিটেইলে বুঝে যাবা। আশা করি আমি আই হোপ সো যে তোমরা এতদিনে এটা জানো। আচ্ছা, আর না জানলে তোমরা ফার্দার আমাকে এটার মেকানিজমটা আমার থেকে কোশ্চেন করলে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। আচ্ছা, এবার আসো, এর পরের চ্যাপ্টার হচ্ছে অ্যান্টিজেন। Very important chapter. Most of the chapter are important chapter. এক্সামিনার তোমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারে, কারণ দিস ইজ বেসিক ইমিউনোলজি। এগুলো একদম বেসিক কোয়েশ্চেনগুলোর মধ্যে অ্যান্টিজেন চ্যাপ্টারটা আছে, যেটার মধ্যে তোমাকে ফার্স্টেই বলেছি যে অ্যান্টিজেনের ডেফিনেশন জানতে হবে, ইমিউনোজেনের ডেফিনেশন জানতে হবে, এবং হোয়াট ডু ইউ মিন বাই অল ইমিউনোজেন আর নট অ্যান্টিজেন, all antigen are not immunogen but all immunogen are antigen. Explain this both written and viva. এটা এভাবেও কিন্তু রিটেনেও আসতে পারে যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল আর তুমি এই স্টেটমেন্টটা এটা দিয়ে দিল, তুমি সেটাকে এক্সপ্লেইন ইট বলতে পারে, অথবা ভাইবা বোর্ডও বলতে পারে যে তুমি কি বুঝো এই ইয়েটা দিয়ে, যে অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন বাট অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য property or determinants or what is the মানে major criteria of a good antigen. It is a very big question. ঠিক আছে, এবং এই ইমিউনোলজির মধ্যে এই একটা জিনিস হচ্ছে আমি মনে করি সবচেয়ে সোজা, যেটা মেমোরাইজ করতে হয়, যেমন ফরেননেস, কেমিক্যাল কমপ্লেক্সিটি, তারপরে হচ্ছে মলিকিউলার ওয়েট। দিস আর দ্য প্রপার্টি অথবা ডিটারমিনেন্টস অফ আ গুড অ্যান্টিজেন। এটা কিন্তু রিটেন এবং ভাইবা দুইটা কোয়েশ্চেনে আসতে পারে, এবং কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো না পারলে এক্সামিনাররা খুব মাইন্ড করেন। তার মধ্যে কিন্তু এটা একটা কোয়েশ্চেন, যে তুমি যদি কিচ্ছু না পারতে থাকো তখন তোমাকে কিন্তু এইভাবে বলে আচ্ছা ঠিক আছে দেখি এই কোয়েশ্চেনটা পারে কিনা, এই কোয়েশ্চেনটা পারলে কনসিডার করা যাবে। আর যখন এই কোয়েশ্চেনটাও পারবা না, তখন তোমার ফেলটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তাহলে এইটা খুব 5 স্টার দিয়ে রেখে দাও যে হোয়াট আর দ্য প্রপার্টি অর ডিটারমিনেন্টস অফ আ গুড অ্যান্টিজেন। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টিজেনের মধ্যে what do you mean by T dependent and T independent antigen?
যারা আমার কাছে পরীক্ষা দিবা তাদের জন্য এই কোশ্চেনটা আমি আউট করে দিলাম। এই কোশ্চেনটা কিন্তু আমি পরীক্ষা হলে করবই, ঠিক আছে? তাহলে ভাইবা বোর্ডের একটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আউট হয়ে গেল। তাহলে হোয়াট ডু মিন বাই টি ডিপেন্ডেন্ট অ্যান্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন? এটা কি আমি এক্সপ্লেন করব? আমি যদি প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দিতে যাই তাহলে কিন্তু আমি সব কোয়েশ্চেন বলতে পারবো না। তোমরা এর মধ্যে থেকে সিলেক্ট করবা যে কোন কোন কোয়েশ্চেনের আনসারগুলা তোমরা আমার থেকে জানতে চাও। তাহলে আমি চেষ্টা করব কোনো একটা সেশনে সেই কোয়েশ্চেনগুলা লাইভ তোমাদেরকে বলে দিতে। আচ্ছা, টি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন যখনই তোমাকে ধরবে তখনই কিন্তু তোমার ওই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ব্যাপারটা চলে আসবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বা হোয়াট ডু ইউ মিন বাই এপিসি, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কয়টা আছে এটা একেবারে চোখ বন্ধ করে বলতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ অ্যান্ড বি লিম্ফোসাইটস। এরপরে আসো অ্যান্টিজেনের চ্যাপ্টারের পরে হচ্ছে আমি মনে করি আমার কাছে পরীক্ষা দিতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে দ্য সেলস পার্টিসিপেট ইন দ্য ইমিউন সিস্টেম। কারণ কি, তো আমরা ইমিউনোলজি নিয়ে যত কথা বলি তার মধ্যে কিন্তু প্রচুর সেলের কথা চলে আসে, তাই না? একবার বলি যে ম্যাক্রোফেজ এভাবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, কখনো বলি যে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করে ফেলে ইনেট ইমিউনিটিতে। তাহলে একদম one of the most important chapter হচ্ছে what are the immune competent cell। তাহলে ইমিউন আইসিসি মানে কি? ইমিউন কম্পিটেন্ট সেল, cells which participates in immune reaction, they are called immune competent cell। তাহলে তোমাকে এখন আমি কিভাবে, এখন আমি যদি জিজ্ঞাসা করি যে ইমিউন কম্পিটেন্ট সেলের নাম বলো, তাহলে তুমি একসাথে কিছু নাম বলে দিবা, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, তারপরে বলবা টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস। প্রথমে এই 5টা সেলের নাম বলে নিতেই হবে, তারপরে তোমার বলতে হবে কি ইসিনোফিল, তারপরে বেসোফিল, মাস্ট সেল। এগুলো বললে ভালো, না বললেও সমস্যা নাই, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেলটার কথা বাদ দিয়ে তুমি প্রথমেই বলে বসো, এটা কিন্তু বলে অনেকে, এবং যেই ভুলগুলা তোমরা করো সেটাই কিন্তু আমি বলছি, যে তুমি প্রথমেই তোমার মাথায় চলে ঘুরতে থাকে একটা ইসোনোফিল বলে ফেলি। ইসোনোফিল কখনোই আগে বলা যাবে না, তোমাকে সবার আগে বলতে হবে টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল। কারণ ইনেট ইমিউনিটিতে সবার আগে, সবচেয়ে আগে কোন সেল কাজ করে? নিউট্রোফিল কাজ করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যাদের হেরিডিটারি নিউট্রোফিল ডেফিসিয়েন্সি থাকে তাদের রিপিটেড পাইলজেরিক ইনফেকশন হয়। তাহলে এটা সব ইনফেকশনগুলো হওয়ার কারণ হচ্ছে এই নিউট্রোফিলের অ্যাবসেন্ট হওয়া। তাহলে নিউট্রোফিলটা খুব ইম্পর্টেন্ট একটা সেল ইন ইনেট ইমিউনিটি। তাহলে তোমাকে যদি প্রথমেই জিজ্ঞাসা করলো যে হোয়াট আর দ্য সেলস পার্টিসিপেটস ইন ইমিউনিটি, আচ্ছা তাহলে তুমি একবারে সেলগুলোর নাম বললাম। তখন তোমাকে এভাবে ধরতে পারে what are the cell participates in innate immunity, acquired immunity, and what are the cell participates both innate and immunity, acquired immunity, and how। তাহলে তোমাকে কি করতে হবে? জানতে হবে যে ম্যাক্রোফেজ যখন, macrophage is the one of the cell which participates both innate immunity and acquired immunity। তাহলে innate immunity তে সে কি করে? phagocytosis করে। acquired immunity তে সে কি কাজ করে? he acts as a antigen presenting cell। তাহলে প্রত্যেকটা সেলের ফাংশন করতে হবে। তাহলে কোন সেলগুলোর ফাংশন সবার আগে পড়তে হবে? রাইট ডাউন প্লিজ। প্রথমেই পড়তে হবে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল। আরেকটা কোশ্চেন আউট করে দিলাম যে ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। যারা আমার স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি জানে যে ম্যাডামের ন্যাচারাল কিলার সেল কিন্তু খুব পছন্দ। আমি কিন্তু এটা ধরবই, কারণ ন্যাচারাল কিলার সেল খুব স্পেশাল একটা সেল। ইজ আ লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইটস, লার্জ লিম্ফোসাইট। এটা
ইনেট ইমিউনিটিতেও পার্টিসিপেটস করে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিতেও পার্টিসিপেটস করে। এবং ইনেট ইমিউনিটিতে কিভাবে পার্টিসিপেট করে, এটা একটা কোয়েশ্চেন যে হাউ ইট পার্টিসিপেটস ইন ইনেট ইমিউনিটি। It participates in immunity by extracellular killing mechanism by secreting perforins and granzymes. এখন তোমাকে এই কোশ্চেনটা বলার পরে আরেকটা কোশ্চেন বলবে, আচ্ছা ঠিক একইভাবে আরেকটা সেলও পারফোরিনস অ্যান্ড গ্র্যানজাইমস রিলিজ করে, পারফোরিনস মেইনলি রিলিজ করে সেল কিলিং করে, সেটা কোন সেল বলো তো? তখন তোমাকে অবশ্যই, তুমি যদি জানো যে সাইটোটক্সিক টি সেল সেইমভাবে কাজ করে, তখন তুমি বলে দিবা যে ম্যাডাম এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। তখন নেক্সট কোশ্চেন হবে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইটোটক্সিক টি সেল অ্যান্ড ন্যাচারাল কিলার সেল? তাহলে সাইটোটক্সিক টি সেল যেই ধরনের অ্যান্টিজেন কিল করে, ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, ক্যান্সার সেল, অ্যালোগ্রাফট সেল, সেই কিন্তু ন্যাচারাল কিলার সেলও এই কয়টা এই ধরনের অ্যান্টিজেনকেই সে কিল করে। কাদের মানে? ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফট সেল, টিউমার সেল, ক্যান্সার সেল। তাহলে কেন? তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? দুটো তো একই ধরনের কাজ করে। তাহলে তুমি যদি এটা না বুঝতে পারো, তাহলে তুমি কখনোই আনসার করতে পারবা না যে ন্যাচারাল সেল থেকে সাইটোটক্সিক টি সেলের এই যে কিলিংটা করতেছে একইভাবে, কিন্তু কখন কে কাজ করছে। তাহলে যেই ধরনের ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল MHC1 প্রেজেন্ট করতে পারে না, MHC1 দিয়ে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে না, তাদেরকে ন্যাচারাল কিলার সেল কিল করে। আর যেই ধরনের ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এবং অ্যালোগ্রাফট সেল MHC1 দিয়ে তাদের অ্যান্টিজেনটা সারফেসে প্রেজেন্ট করতে পারে, তাদেরকেই শুধু সাইটোটক্সিক টি সেল কিল করতে পারে। তাহলে অনেক সেল আছে যাদের মরফোলজি চেঞ্জ হয়ে যায়, যারা ভাইরাস ইনফেক্টেড হওয়ার জন্য ডিফেক্টিভ হয়ে যায়, তারা কিন্তু MHC1 প্রেজেন্ট করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে তারা কি কিল হবে না? তারা যদি রয়ে যায় আমাদের শরীরের মধ্যে, এলিমিনেটেড না হয়, তাহলে তো আমাদের ক্ষতি হবে। তাহলে সেই ধরনের সেলগুলোকে কিল করে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তাহলে ন্যাচারাল কিলার সেল এইভাবে কি করে? ইনেট ইমিউনিটিতে পার্টিসিপেট করে। আর অ্যাকুয়ার্ড ইমিউনিটিতে কি করে সে? অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, ADCC। তাহলে ফাংশন অফ ন্যাচারাল কিলার সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল জানতে হবে। হোয়াট আর দ্য ফাংশন অফ বি লিম্ফোসাইট? একেবারে মানে বাধ্যতামূলক। বি লিম্ফোসাইট কি করে? বি লিম্ফোসাইট হচ্ছে তিনটা কাজ করতে পারে। কি করতে পারে? বি লিম্ফোসাইট অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে। আমি প্রথমেই বলেছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের নাম বলতে হবে। তাহলে বি লিম্ফোসাইট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েশন অ্যান্ড প্রলিফারেশন হয়ে প্লাজমা সেল তৈরি করে, এবং প্লাজমা সেল থেকে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডি কি করে? নিউট্রালাইজ টক্সিন অ্যান্ড eliminate bacteria, তার exogenous bacteria. This is the function of antibody or B cell. আরেকটা কি? they produce memory cell, secondary immune response যেটা হেল্প করে। তাহলে functions of B lymphocyte। তাহলে আমাদের ফাংশনগুলো যখন আমরা বুঝে বুঝে সব পড়ে ফেলবো, একদম ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল কিন্তু একটু আলাদা করে পড়তে হবে। তোমরা নোট ডাউন করো যে ফার্স্ট সেল ফর অ্যান্টিজেন প্রেজেন্টেশন। সবার আগে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে কিন্তু ডেনড্রাইটিক সেল, এবং ডেনড্রাইটিক সেল কিন্তু এক টাইপস অফ মোনোসাইট, বাট দে ডু নট ফ্যাগোসাইটস। তারা কিন্তু ফ্যাগোসাইটস করে না, তাদের একমাত্র কাজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করা। তাহলে তুমি যখন একটু খুব ভালো পারবা, পরীক্ষার হলে একটু ট্রিকি কোয়েশ্চেন থাকে না ভালো মার্কস দেওয়ার জন্য, যে তখন আমি ধরতে পারি যে তাহলে ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফেজের মধ্যে পার্থক্য কী। আর তোমরা ডেফিনেটলি পেরে যাবা যে
ম্যাক্রোফেজ হচ্ছে পার্টিসিপেটস বোথ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ম্যাক্রোফেজ causes phagocytosis in innate immunity, but dendritic cell only acts as an antigen presenting cell। ঠিক আছে, এভাবে তাহলে টি লিম্ফোসাইটস, হেল্পার টি সেল। আচ্ছা, এখন আরেকটা এই সেলের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে টাইপস অফ হেল্পার টি সেল, TH1 অ্যান্ড TH2। টাইপস বলার পরে TH1 অ্যান্ড TH2 ফাংশনটা যদি তোমরা মানে প্রথমে তো বেসিক কোয়েশ্চেনগুলো ধরা হয়, যদি বেসিকটা পারো তাহলে TH1 অ্যান্ড TH2 এর ফাংশন অ্যান্ড TH17 এর ফাংশনটা ধরতে পারে। এটা পড়ে রাখা ভালো ফর ফার্দার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, সেল পড়ার পরে তাহলে কি কি পড়লাম? প্রথমে হচ্ছে ইমিউনিটি পড়লাম, টাইপস অফ ইমিউনিটি পড়লাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি টাইপ পড়লাম, তারপরে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ভাগটা পড়লাম, মানে হাউ অ্যাক্টস অ্যাজ আ, মানে কিভাবে পার্টিসিপেট করে হিউমোরাল ইমিউনিটি অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ফাংশন অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটি। একই কিন্তু কথা, আমি যদি তোমাকে ধরি what are the function of immunoglobulin or antibody, this is the function of, this means humoral immunity। আর তুমি যখন হিউমোরাল ইমিউনিটির মেকানিজমটা বুঝে যাবা, তুমি কিন্তু যে কোনো কোয়েশ্চেনেই তোমার আনসার কিন্তু সেম হবে। ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন, ফাংশন অফ হিউমোরাল ইমিউনিটি, ফাংশন অফ বি সেলস, অলমোস্ট সেম আনসার। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনগুলো আশা করি তোমরা নোট ডাউন করছো। তারপরে এরপরে কি পড়লাম? অ্যান্টিজেন পড়তে হবে, তাই না? অ্যান্টিজেন বলা হয়ে গেছে। এরপরে বেসিক ইমিউনোলজির আর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। এখান থেকে প্রথমেই বলেছি ইমিউনোগ্লোবিউলিনের আনসার ডেফিনেশন পড়তে হবে বা অ্যান্টিবডি পড়তে হবে। তারপরে আবার এখানেও একটা আছে যে অল অ্যান্টিবডি and all immunogen are not antibody but all antibody are immunogen, এরকম একটা কোয়েশ্চেন। এটা নট সো ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। ওকে, এটাকে 3 স্টার দিতে পারো। আচ্ছা, এরপরে আসো একেবারে মানে জানতেই হবে, মাস্ট নো, টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন, স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন। কয় ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে, এইটা না জেনে কি ইমিউনোলজি পরীক্ষা দিতে যাওয়া যাবে? কমন সেন্স পারতেই হবে যে 5 টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ই আর ইমিউনোগ্লোবিউলিন ডি। তাহলে প্রথমে হলো টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ড স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন তোমাকে এভাবে ধরে যে, আচ্ছা একটা সিম্পল ইমিউনোগ্লোবিউলিনের শেপটা কি ধরনের হয়? ইংরেজি অক্ষরের একটা অক্ষরের সাথে মিল আছে, বলো তো কি ধরনের শেপ? তখন তো কি ওয়াই শেপ, তাই না? এখন এই ওয়াই শেপটা কি দিয়ে তৈরি, কি দিয়ে এটার ওয়াই শেপটা হয়? সেটা হচ্ছে 2 heavy chain and 1 pair of heavy chain and 1 pair of light chain। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিনের পরে হচ্ছে পড়তে হবে কি? স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন। খুব কঠিন লাগতেছে তোমাদের কাছে? মনে হচ্ছে যে এই কথাগুলো কখনো শোনোনি? তো এই জিনিসগুলো যখন তোমরা সলভ করবা তখন মোটামুটি ইমিউনোলজি তোমাদের পড়া হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলতে পারি যে এই আমি যেই কোয়েশ্চেনগুলো বলছি এটার বাইরে কোনো কোয়েশ্চেন করলে তুমি ফেল করবা না অন্তত, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচারটা পড়তে হবে। এবং ইমিউনোগ্লোবিউলিনটাতে এই যে এরকম ওয়াই শেপ, এখন এই ওয়াই শেপের এই উপরের পোর্শনটাকে আমরা বলি এফএবি পোর্শন, হ্যাঁ, আর নিচেরটাকে বলি এফসি পোর্শন। তাহলে এফসি পোর্শন হচ্ছে কনস্ট্যান্ট রিজন। তাহলে এখানে একটা কোয়েশ্চেন টিচাররা ধরে যে হোয়াট আর দ্য বায়োলজিক্যাল ফাংশন অফ কনস্ট্যান্ট রিজন। কারণ কনস্ট্যান্ট রিজনের কিন্তু অনেকগুলো রিসিপ্টর থাকে, যেমন ম্যাক্রোফেজে এই কনস্ট্যান্ট রিজনে বাইন্ড করতে পারে,
ন্যাচারাল কিলার সেল সব ইমিউনোগ্লোবুলিনের না, কিন্তু আইজিজি ইমিউনোগ্লোবুলিনের। ন্যাচারাল কিলার সেল হ্যাভ আ রিসিপ্টর ফর আইজিজি এফসি পোর্শনে। আবার কমপ্লিমেন্টসের C3b কমপ্লিমেন্ট কম্পোনেন্ট হ্যাভ এই কম্পোনেন্টটার জন্য আবার এই কনস্ট্যান্ট রিজনে একটা রিসিপ্টর থাকে। যখন এই C3b কমপ্লিমেন্ট কম্পোনেন্ট অথবা ম্যাক্রোফেজ এসে এই এফসি পোর্শনে বাইন্ড করে, তখন কি হয়? তখন সেটাকে বলি আমরা অপসোনাইজেশন। তাহলে বায়োলজিক্যাল ফাংশন অফ কনস্ট্যান্ট রিজন। এবং তোমাকে কিন্তু কনস্ট্যান্ট রিজন এবং ভ্যারিয়েবল রিজনটা কি এটা কিন্তু এক্সপ্লেন করতে হবে। ভ্যারিয়েবল রিজন মানে হচ্ছে এফএবি পোর্শন, সেখানে কি লাগে? অ্যান্টিজেন এসে বাইন্ড করে, এবং সেখানে আবার একটা পার্ট আছে হাইপার ভ্যারিয়েবল রিজন, মানে আমাদের যত মিলিয়নস অফ অ্যান্টিজেন দে ক্যান রিকগনাইজ স্পেসিফিক্যালি। এটার কারণই হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইপার ভ্যারিয়েবল রিজন। এটার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স এত র্যাপিডলি চেঞ্জ হয়, এবং এটা চেঞ্জ হওয়ার জন্যই, এই সিকোয়েন্সটা চেঞ্জ হওয়ার জন্যই এই অ্যান্টিবডির কী থাকে, অ্যাকুয়াজ ইমিউনিটি বা বলো বা অ্যান্টিবডির কী থাকে, ডাইভার্সিটি বলি আমরা। মিলিয়নস অফ অ্যান্টিজেন দে ক্যান রিকগনাইজ স্পেসিফিক্যালি। তাহলে what are the function of hypervariable reason, what are the function of constant reason, what do you mean by epitope and paratope? এপিটোপের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আরেকটা জিনিসও কিন্তু আমি ভুলে গেছি। আমি ফেস টু ফেস ক্লাস হলে অবশ্যই জিজ্ঞাসা করতাম যে বলো তো অ্যান্টিজেন থেকে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করে গেছি, সেটা কি বলতে তোমরা এখন মানে ধরা সম্ভব না, ক্লাসে হলে আমি অবশ্যই ধরতাম। হ্যাপটেন, ঠিক আছে? তাহলে লিখে রাখো, হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপটেন? হ্যাপটেন মানে কি, হ্যাপটেন জিনিসটা কি, এটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে কোথায় ছিলাম? আমি ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ফাংশন অফ ইমিউনোগ্লোবিউলিন, প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনের ফাংশন আলাদা করে পড়তে হবে। যেমন আইজিজি, আমি তোমাকে কোশ্চেন করতে পারি, বা আমি না, যে কোনো এক্সামিনার ধরতে পারে, which immunoglobulin cross the placenta and why? তোমাকে পারতেই হবে, আমরা জানি না এটা, যে ইমিউনোগ্লোবুলিন জি ক্রস দ্য, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। ইমিউনোগ্লোবুলিন জি কেন প্লাসেন্টা ক্রস করে? বিকজ ইট হ্যাজ আ রিসিপ্টর ফর সিনসাইটোট্রফোব্লাস্টে এই ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য একটা রিসিপ্টর থাকে, যার জন্য ইমিউনোগ্লোবুলিন জিটাই প্লাসেন্টা ক্রস করে যেতে পারে, অন্য ইমিউনোগ্লোবুলিন যেতে পারে না। এবং এই ইমিউনোগ্লোবুলিনটা যাওয়ার কারণ হচ্ছে এটা এই যে নিউ বর্ন বেবিকে এবং বাচ্চার প্রথম থেকেই বাই বর্ন সে একটা ডিফেন্স মেকানিজম তার মধ্যে কাজ করে, ইমিউনোগ্লোবুলিন জিটা তাকে প্রোটেকশন দেয়। তারপরে তোমাকে ধরতে পারে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন কোনটা? সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন হচ্ছে IgA। আচ্ছা, তারপরে হোয়াট আর দ্য ফাংশন অফ immunoglobulin M, very important. And what do you mean by monomeric and pentameric ফর্মে কোন ইমিউনোগ্লোবুলিন থাকে? তাহলে প্রত্যেকটা ইমিউনোগ্লোবুলিনের বায়োলজিক্যাল ফাংশন পড়তে হবে। লিখে রাখো, বায়োলজিক্যাল ফাংশন অফ 5 ইমিউনোগ্লোবুলিন। প্রত্যেকটা ইমিউনোগ্লোবুলিনের ফাংশন আলাদা আলাদা করে পড়ে নিবা। তাহলে ইমিউনোগ্লোবুলিনের মধ্যে কিন্তু এতটুকুই আছে স্ট্রাকচার দুটা। এবং আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি করি, যে এই যে আইজিজি, এই যে ইমিউনোগ্লোবুলিনের নামটা আইজিজি, এটা কি কারণে হয়েছে? বিকজ অফ দ্য হেভি চেইন। তাহলে হেভি চেইন যে থাকে না, যেমন ইমিউনোগ্লোবুলিনের জি হেভি চেইন হচ্ছে গামা। তাহলে এই যে গামা হেভি চেইন, এই গামার জন্য হচ্ছে তার নামকরণ হচ্ছে জি। আবার ইপসিলন ই, এটার জন্য হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। ডেল্টা এর জন্য হয়েছে ডি, ঠিক আছে? তাহলে এইগুলা কিন্তু প্রত্যেকটা
এটা ইমিউনোগ্লোবিলিনের নামটা কিন্তু হয়েছে অন দ্য বেসিস অফ হেভি চেইন। তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি বা এক্সামিনার জিজ্ঞাসা করে যে এই নামকরণগুলো কিভাবে হয়েছে, ইমিউনোগ্লোবিলিনের হেভি চেইনের নাম কি, তাহলে তোমাকে একই আনসার বলতে হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ হেভি চেইনের উপর বেস করে এটার নামকরণ হয়েছে। আচ্ছা, এখন এখানে এটা আমি সেল চ্যাপ্টারেও বলতে পারতাম, আসলে সব কিছু তো একসাথে মনে থাকে না, যখন যেটা মনে পড়ছে বলছি। যেমন বি সেলের রিসেপ্টর হিসেবে কোন ইমিউনোগ্লোবিলিন কাজ করে, ঠিক আছে, মোনোমেরিক ফর্ম অফ আইজিএম। তাহলে এটা জানতে হবে হু ইজ দ্য রিসেপ্টর অফ বি সেল। যেমন টি সেলের গায়ে একটা রিসেপ্টর থাকে টিসিআর, তেমন বি সেলের একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এম অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন ডি। তবে ডি এর ফাংশনটা স্পেসিফিক্যালি জানা যায় না, এটা ওই ইমিউনোগ্লোবিউলিন এম এর সাথে থাকে, কিন্তু আলাদা করে কি কাজ করে এটা তোমাদের পড়ার দরকার নেই। তাহলে এই যে বি সেলের চারপাশে যে রিসেপ্টর থাকে সেটা হচ্ছে কি ফর্ম, মোনোমেরিক ফর্ম। তাহলে তোমাকে নেক্সট কোয়েশ্চেনই করবে তাহলে পেন্টামেরিক ফর্ম কোথায় থাকে, সার্কুলেশনে থাকে, আমাদের প্লাজমাতে থাকে। তাহলে মোনোমেরিক ফর্ম কোনটা, পেন্টামেরিক ফর্ম কোনটা, কোনটা ডাইমেরিক ফর্মে থাকে, তাহলে ফর্ম অফ ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস থেকে খুব একটা কোয়েশ্চেন নাই, একদম বাধা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কমপ্লিমেন্টস কি জিনিস, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিমেন্ট, ডিফাইন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টস আর দ্য প্রোটিন, তাই না, ওয়ান টাইপ অফ প্রোটিন। হোয়াট আর দ্য পাথওয়ে অফ কমপ্লিমেন্ট। তাহলে পাথওয়েটা কিন্তু একদম তোমাকে এভাবে কখনোই কোশ্চেন করবে না যে তুমি ক্লাসিক্যাল পাথওয়েটা বলে যাও, তো কখনোই বলবে না। তাহলে তোমাকে জানতে হবে অ্যাক্টিভেটর অফ পাথওয়ে। হোয়াট আর দ্য অ্যাক্টিভেটর অফ ক্লাসিক্যাল পাথওয়ে। তাহলে আমাকে বলতে হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ দ্য অ্যাক্টিভেটর অফ ক্লাসিক্যাল পাথওয়ে। হোয়াট আর দ্য অ্যাক্টিভেটর অফ অল্টারনেটিভ পাথওয়ে, ঠিক আছে। তাহলে অল্টারনেটিভ পাথওয়ের আবার অনেকগুলো অ্যাক্টিভেটর আছে, যেমন টক্সিন, স্নেক ভেনম, ফাঙ্গাস ওয়াল, ভাইরাল সেল ওয়াল, এগুলো অনেকগুলা অ্যাক্টিভেটর আছে। এখন এরপরে তোমাকে আরেকটা কোয়েশ্চেন, যদি তুমি ভালো পারো বা কম পারো যাই হোক, এটা খুব এখন একটা আনকমন কোয়েশ্চেন না, যে আচ্ছা বলো তো ইনেট ইমিউনিটিতে কোন কমপ্লিমেন্ট পাথওয়েটা পার্টিসিপেট করে। তাহলে বুদ্ধি থাকলে বলে দিতে পারবা, যদি বোঝো, বুদ্ধি অবশ্যই সবার আছে, যে যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স লাগে, তাই না, ক্লাসিক্যাল পাথওয়ে, তাহলে এটা অবশ্যই অ্যাকোয়ার্ড ইমিউনিটি, কারণ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ছাড়া তো অ্যান্টিবডি ডেভেলপ হয় না। তাহলে অবশ্যই অল্টারনেটিভ পাথওয়ে ইজ দ্য alternative pathway participates in innate immunity. তারপরে আসো হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট পাথওয়ে। এটা জানতে হবে ম্যাগ, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কি কি দিয়ে তৈরি, 5, তাই না, 5B, 6, 7, 8, 9, এই কয়টা দিয়ে হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করে, গিলে খেয়ে ফেলে সেলকে, কি করে, তাহলে কিভাবে মারে সেলকে, এটা একটু স্পেশালি কাজ করে। সেটা হচ্ছে যে হোল তৈরি করে, একটা হোল তৈরি করে সেলের ভেতরের কম্পোনেন্টসগুলো হোল তৈরি করলে সেখান থেকে বের হয়ে আসে এসেনশিয়াল কম্পোনেন্টগুলো, আলটিমেটলি সেল মারা যায়। তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে, এন্ড প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট পাথওয়ে। তারপরে আসো যে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি কিছু ডিজিজ আছে, করতে পারলে ভালো, জেনে নিবা যে যেমন C5B বা হেরিডিটরি ডেফিসিয়েন্সি যদি থাকে কিছু কিছু কমপ্লিমেন্টের, তাহলে কি হয়, রিপিটেড পায়োজেনিক ইনফেকশন হয়, কোনো কোনো ক্ষেত্রে নিসেরিয়ার ইনফেকশন বেড়ে যায়। এটা বইয়ের লাস্টের দিকে অল্প 5টা আছে, কিন্তু তোমরা আবার অনেকগুলা লিখে ফেলো, অটো ইমিউন ডিজিজের কথা লিখে ফেলো, সেটা কিন্তু লিখবা না,
স্পেসিফিক্যালি কিছু কিছু কমপ্লিমেন্ট যে কম্পোনেন্ট আছে সেগুলোর ডেফিসিয়েন্সিতে কি কি ডিজিজ হয় এটা কখনো কখনো ধরে বসে। কিন্তু কমপ্লিমেন্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে কি হলো, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, পাথওয়ে অফ কমপ্লিমেন্ট, হোয়াট আর দ্য অ্যাক্টিভেটর অফ কমপ্লিমেন্ট পাথওয়ে, আলাদা আলাদা পড়তে হবে। যেমন ক্লাসিক্যাল পাথওয়ের অ্যাক্টিভেটর, অল্টারনেটিভ পাথওয়ের অ্যাক্টিভেটর, এবং আরেকটা কিন্তু পাথওয়ে আছে না, ওটাকে আমরা একটু নেগলেক্ট করি, ওটা হচ্ছে ম্যানোজ বাইন্ডিং বা লেকটিং পাথওয়ে, সেটাও পাথওয়ে, সেটাও জেনে রাখলে ভালো। এবং এটার অ্যাক্টিভেটর কে। আচ্ছা, এই তিনটা অ্যাক্টিভেটর পড়লাম। আর কি পড়বা এখান থেকে, end product of complement and function of complement. Function of complement কি, ফাংশন এটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে, অপসোনাইজেশন করে, কেমোট্যাকটিক প্রোডাক্ট কেমোট্যাক্সিস করে। তাহলে ফাংশন অফ কমপ্লিমেন্ট। এখন এখানে একটা কোশ্চেন আছে, লিখে ফেলো, যেহেতু আমার এখনই মনে পড়লো সেটা এখনই বলে দেই। এটা হাইপার সেন্সিটিভিটিতেও বলা যায়। হোয়াট do you mean by anaphylactic and anaphylactoid reaction? অ্যানাফাইলেকটয়েড রিয়াকশন কোথায় হয়, অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়। একটা হচ্ছে কি আইজিই মেডিয়েটেড যেটা, সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশন, আর কমপ্লিমেন্ট পাথওয়ে দিয়ে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে অ্যানাফাইলেকটয়েড রিয়াকশন। তাহলে এটা দেখে নিতে হবে। আসো, এরপরে কমপ্লিমেন্টের আর কিছু নাই। এখন অ্যান্টিজেনের সাথে ওটা বলতে পারতাম এমএসসি। এমএসসি থেকে খুব, এমএসসি কখন জানতে হবে জানো, এমএসসি তুমি যখন তোমাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মেকানিজমটা ধরা হয়, যে একটা ভাইরাস ঢুকে গেল তোমার শরীরের মধ্যে, বলো তোমার বডির ইমিউন সিস্টেম কিভাবে এটা ডিফেন্স করবে, তখনই কিন্তু তুমি এমএসসির ব্যাপারটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। কারণ কি, এমএসসি ছাড়া কিন্তু হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয় না, কারণ এমএসসি দিয়েই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে হয়। এবং এই তখনই তোমাকে জানতে হবে যে টাইপস অফ এমএসসি, ডিস্ট্রিবিউশন অফ এমএসসি, এমএসসি কয় ধরনের, এমএসসি 1, এমএসসি 2 অ্যান্ড এমএসসি 3। তার মধ্যে এমএসসি 1 অ্যান্ড এমএসসি 2 হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অল নিউক্লিয়েটেড সেলে হচ্ছে এমএসসি 1 থাকে, এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে এমএসসি 2 থাকতে হবে। এবং তাহলে ম্যাক্রোফেজ তো নিউক্লিয়েটেড সেল, তাহলে তোমাদের মনে হতে পারে না যে তাহলে তো এটা এমএসসি 1ই থাকার কথা, এমএসসি 2 কেন? হ্যাঁ, স্পেশালি এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলেই ও এমএসসি 2টাকে প্রেজেন্ট করতে পারে, না হলে কিন্তু ও কখনোই হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারতো না। এবং এই কারণেই ওকে বলা হয় ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজকে বলা হয় প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বিকজ দে প্রেজেন্ট অ্যান্টিজেন in association with class 2 MSC protein. ওকে, আমি কি বুঝাতে পারলাম? আমি যেহেতু তোমাদের এখানে ইমিউনোলজি চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি না, আই হ্যাভ নো আইডিয়া যে তোমাদের প্রি এক্সিস্টিং নলেজটা কেমন আছে। আমি কোশ্চেন বলছি, তোমরা পড়বা, এবং পড়ে যখন কোশ্চেন করবা তখন আমি কিন্তু বুঝবো যে তোমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় আছে, আমাকে কি পড়াতে হবে। আচ্ছা, এখন আসো এমএসসিতে, এমএসসির ফাংশন। আর এমএসসির একমাত্র না, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অ্যান্টিজেন প্রেজেন্টেশন। 2 নাম্বার হচ্ছে আমরা যে অ্যালোগ্রাফ, আমাদের যে রিজেকশন হয় তাই না, অর্গান রিজেকশন, সেটার জন্য এটা পার্টিসিপেট করে, কারণ এমএসসি ম্যাচিং হতে হয়। ম্যাচিং না হলে আমরা কিন্তু অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে পারি না, তাই না। ভ্যারাইটিস অফ এমএসসি থাকে, এমএসসি 1, এমএসসি 2, অনেকগুলা। আচ্ছা, এমএসসি 1 আবার এক ধরনের এ বি সি ডি, আবার ডিপি ডিকিউ ডিআর, এগুলো হচ্ছে এমএসসি 2, ঠিক আছে। তাহলে এই এমএসসি ফাংশন পড়বা, এমএসসি টাইপ পড়বা, এবং এমএসসি ডিস্ট্রিবিউশন পড়বা, ডিস্ট্রিবিউশন অফ। এর সাথে আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই রুলস অফ 8, অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ এমএসসি রেস্ট্রিকশন। ঠিক আছে, লিখে ফেলো। আর কোশ্চেনগুলো যদি লিখে ফেলো তাহলে কিন্তু ভালো হবে। আচ্ছা,
তোমরা কি লিখছো? জি ম্যাম, আমরা লিখছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এমএসসি এই যে রেস্ট্রিকশন বা রুলস অফ 8 মানে কি জানো তোমরা, নাকি আমি একটু বলবো? ম্যাম একটু বলে দেন তাহলে ভালো হতো। থ্যাংক ইউ। আচ্ছা, এমএসসি রুলস অফ 8 মানে কি? দেখো, CD4, তাই না? CD4 সেলের কাছে কে প্রেজেন্ট করে? অ্যান্টিজেনটাকে কার অ্যাসোসিয়েশনে প্রেজেন্ট করে? অবশ্যই MSC2। তাহলে CD4 আর MSC2, 4 ইন্টু 2 কত হলো? 8, তাই না? 4 দুগুণি 8। আবার MSC1 কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে? CD8 সেলের কাছে। তাহলে MSC1 ইন্টু 8 কত হলো? 1 ইন্টু 8, 8। এটাই হলো রুলস অফ 8। তার মানে MSC2 সব সময়ই হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে, ওর আর কোনো উপায়ই নাই। এইটাই হচ্ছে ওর রেস্ট্রিকশন, যে ইচ্ছা হলে ও বলবে না যে আচ্ছা যাই আমি আজকে MSC1 এর কাছে এই অ্যান্টিজেনটাকে যে প্রেজেন্ট করি, কখনোই সেটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে? কেন না জানো তো তোমরা? বিকজ অফ দ্য থাইমিক এডুকেশন অফ টি সেল। এটা আরো ডিটেল, এটা এখন বলতে গেলে আর নেক্সট কোয়েশ্চেনগুলো বলা হবে না। তাহলে এই যে হেল্পার টি সেলের কাছে সব সময় MSC2 অ্যান্টিজেন প্রেজেন্ট করবে এবং CD8 এর কাছে সব সময় MSC1 অ্যান্টিজেন প্রেজেন্ট করবে, এইটা হচ্ছে ওর একটা বাইন্ডিংস। হ্যাঁ, ওকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে দিস ইজ ইউর রেস্ট্রিকশন, তুমি পারবাই না এর বাইরে যেতে। তাহলে ইট ইজ কল্ড MSC রেস্ট্রিকশন। অথবা এই যে মনে রাখার জন্য যে CD4 4 আর MSC2 4 ইন্টু 2 8, অথবা CD8 আর MSC1 8 ইন্টু 1 মানে 8, ইট ইজ রুলস অফ 8। বুঝাতে পারলাম? তাহলে একটু গেল তোমাদের MSC। শোনো, এখন আমি যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বললাম, আজকে ডিসকাস করলাম, এগুলো হচ্ছে একদম মাস্ট নো কোশ্চেন। এর বাইরে যে কোশ্চেন নাই তা কিন্তু নাই। তোমরা যদি পারো, এবং এক্সামিনার যে কোনো কোশ্চেন ধরতে পারে, কিন্তু আমার মনে হয় এর বাইরে কোশ্চেন করে না পারলে ফেল করার সুযোগ নাই। ঠিক আছে? তাহলে সবার আগে কাজ হবে এই কোশ্চেনগুলো প্রিপেয়ার করা। আচ্ছা, তারপরে আসো, আমাদের মোটামুটি বেসিক ইমিউনোলজি কিন্তু শেষ। তারপরে একটা চ্যাপ্টার আছে যেটা একেবারেই মানে বাধা ধরা, আমাদের কাছে আমাদের মনে হয় যে ধরতেই হবে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটির প্রথম কোয়েশ্চেন কি? ডেফিনেশন মাস্ট। এটাতে বাংলা ইংলিশ মিলায় ঝিলায় একটা হজবরল বাঁধালে টিচার খুব মাইন্ড করে। হ্যাঁ, এটা তাহলে কি বলতে হবে? ইট ইজ অ্যান inappropriate and exaggerated immune response, তাই না? which causes tissue damage which was previously sensitized to the cell। মানে এটা হচ্ছে একদম একটা inappropriate and exaggerated immune response। খুব সুন্দর একটা ডেফিনেশন আছে, রেঞ্জেও আছে, আমার নোটেও আছে, তোমরা পড়ে নিবা। তারপরে হচ্ছে টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি। এখন তোমাকে যদি আমি ধরি যে টাইপ বলো, তুমি বললা যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, হবে? হবে না। প্রত্যেকটা টাইপের নাম আছে। হ্যাঁ, টাইপ 1 মানে হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অথবা অ্যানাফাইলেকটিক রিয়াকশন। তাহলে প্রত্যেকটার ভালো নাম জানতে হবে, শুধু ডাক নাম জানলে হবে না। তারপরে কি টাইপ 2 সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, তাই না? টাইপ 3 ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। টাইপ 4 ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। এখন তোমরা যদি আমাকে বলো যে ম্যাডাম 4টা হাইপার সেন্সিটিভিটির মধ্যে কোনটা আমাকে পড়তেই হবে, আমি একটা পড়তে চাই, কিন্তু 4টাই আসলে পড়তে হবে। কিন্তু যদি তোমাকে একটা একদম মানে কোনোদিনও জীবনে পরীক্ষার আগে কোনো হাইপার সেন্সিটিভিটি তুমি পড়ো নাই, তাহলে ওই লাস্ট মুহূর্তে 4টার মধ্যে তোমাকে চুজ করতে হবে টাইপ।
তাহলে 5 স্টার হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এখন পরীক্ষার হলে যদি তোমাকে টাইপ 2 ধরে বসে, তুমি কিন্তু তখন কিছুতেই বলতে পারবা না যে ওই যে শামসাদ ম্যাডাম বলছিল শুধু টাইপ 1 করে আসতে, তাহলে কিন্তু হবে না। যে কোনোটাই ধরতে পারে, কিন্তু যদি সবার আগে তোমার পড়তে হয় তাহলে তুমি সবার আগে শুরু করবা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মেকানিজম। মানে এমন কোনো কোয়েশ্চেন নাই যেটার থেকে টাইপ 1 এর মধ্যে থেকে ধরা হয় না। যেমন এটা কি অ্যান্টিবডি মেডিয়েটেড, প্রথমেই বলতে হবে এটা আইজিই মেডিয়েটেড। এখানে প্রাইম রোল কোন সেল প্লে করে, অবশ্যই বলতে হবে মাস্ট সেল অ্যান্ড ব্যাজোফিল। তারপরে হাউ, কিভাবে করে, হোয়াট ডু মিন বাই সেন্সিটাইজেশন, হোয়াট ডু মিন বাই ক্রস লিঙ্কেজ, ক্রস লিঙ্কিং যে হবে সেইটা। তারপরে হোয়াট আর দ্য মেডিয়েটর রিলিজ ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি কোনটা, ডিলেড রেসপন্স কোনটা, লিউকোট্রিন কোন রেসপন্সে তৈরি আসে, হিস্টামিন কোনটাতে আসে। প্রত্যেকটা মেকানিজম, প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে জানতে হবে। তাহলে লিখে রাখো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি ইন ডিটেইল। এখন আমি যদি কোনো সময় আবার ক্লাস নেওয়ার সময় পাই, তাহলে আমি তোমাদের টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি একদম সুন্দর করে পড়িয়ে দিব। আমার মনে হয় না তারপরে আর এটা বুঝতে কোনো সমস্যা হবে। নিজেদের অবশ্যই সেলফ স্টাডি করতে হবে। এবং তারপরে আসো যে এক্সাম্পল অফ অল টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। এখন তুমি যদি মেকানিজম বলতে না পারো, তারপরে যদি তুমি এক্সাম্পলটাও বলতে না পারো, তাহলে কিন্তু সেটা একটা খারাপ ব্যাপার হবে, তাই না? তাহলে তোমাকে কি জানতে হবে, প্রথমে তুমি কোনটা কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি, একদম সোজা একটা সিস্টেম যে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 সবগুলো হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, অনলি টাইপ 4 হচ্ছে সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, এবং ইট ইজ কল্ড ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। তারপরে তুমি জেনে গেলা যে তিনটাই হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। তারপরে তুমি জানো যে কোনটা কোন অ্যান্টিবডি মেডিয়েটেড, তাহলে তোমার অ্যান্টিবডি মেডিয়েটেড যে এটা করা হয়ে গেল। তারপরে তোমার সেকেন্ড স্টেপ হচ্ছে যে এক্সাম্পল অফ হাইপার সেন্সিটিভিটি টাইপ 2। তোমাকে যদি আমি এখন এভাবে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এজিএন কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি, তোমাকে বলতে পারতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা বলতে হবে যে আরেকটা ধরে খুব রিউমেটিক ফিভার, কি ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, টাইপ 2। তাহলে এক্সাম্পল অফ টাইপ 1 টাইপ 2 টাইপ 3 অ্যান্ড টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, এইগুলো হচ্ছে কোয়েশ্চেন। তারপরে ইরাইক্টিভ ব্লাস্টোসিস পিটালিস রিটেন কোয়েশ্চেন আসে ইদানিং, ঠিক আছে? আর আরও কয়েকটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার বলা হয়নি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এখান থেকে তোমাদের তিনটা জিনিস মাস্ট নো, সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, ডিফারেন্স বিটুইন অ্যাগ্লুটিনেশন অ্যান্ড প্রিসিপিটেশন, আর একটা হচ্ছে প্রিন্সিপালস অফ, ভুলে গেলাম কোনটা জানি, প্রিন্সিপালস অফ অ্যালাইজা টেস্ট। হ্যাঁ, এই তিনটা কোয়েশ্চেন করবা। এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন থেকে আর কোনো তেমন কোয়েশ্চেন আসে না, রিটেনে আসে প্রিন্সিপালস অফ অ্যালাইজা টেস্ট আর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের এক্সাম্পলগুলো পড়তে হবে। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল এবং মেকানিজম অফ অটো ইমিউন ডিজিজ বলতে পারলে খুবই ভালো। আর যদি আর এরপরে যেটা যে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1টা যদি খুব ভালো মতো তুমি এক্সপ্লেন করতে পারো, তাহলে তোমাকে ট্রিটমেন্ট অফ হাইপার সেন্সিটিভিটি বা ম্যানেজমেন্ট অফ হাইপার সেন্সিটিভিটি ধরতে পারে। যেমন এখানে ড্রাগের ব্যাপার আছে, অথবা ইমিউনোলজিক্যাল কিছু থেরাপি আছে, যেমন অ্যাকিউট মানে করে, ডিসেন্সিটাইজেশন করে। এই জিনিসগুলো সেকেন্ড স্টার দিয়ে লিখে রাখো যে এগুলো যদি তুমি ওই কোশ্চেনগুলো পারো, তারপরে নেক্সট তোমাকে এই কোশ্চেনগুলোতে আসবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা রিভিউ হয়ে গেল
যেটা ইমিউনোলজির জন্য মোটামুটি বেসিক কোয়েশ্চেনগুলো। এরপরে যেমন ট্রান্সপ্লান্টেশন আছে, গ্রাফট রিজেকশন আছে, হোস্ট ভার্সাস গ্রাফট রিয়াকশন আছে। এগুলো হচ্ছে সেকেন্ডারি কোশ্চেন, মানে তুমি যখন এই কোশ্চেনগুলো পারবা তখন তোমাকে এই কোশ্চেনগুলো ধরা হবে। তবে ধরা হবে না তা আমি বলছি না, তবে আজকের মতো আমি এই বেসিক কোশ্চেনগুলো দিয়ে শেষ করলাম। আর তোমাদের টাস্ক হচ্ছে যে তোমরা এই কোশ্চেনগুলো পড়বা। আর তোমাদের রেফারেন্স বই হচ্ছে লেন্স। তবে একটা কথা বলে দিই যে 14 এডিশনের যে লেন্সটা আছে ওটা একটু অ্যাডভান্স, ওটাতে ইমিউনোলজিটা মানে অনেক বেশি ডিটেইলে, যেটা তোমাদের জন্য একটু কঠিন। তোমাদের কাছে আমার মনে হয় 13 এডিশনটা আছে, তোমরা 13 এডিশনটাকেই ফলো করবা। আর ইমিউনোলজি তোমাদের জন্য ওটা মোটামুটি এনাফ। হ্যাঁ, এটা হচ্ছে রেফারেন্স, এবং আমি তো সামারি করলাম যে কি কি চ্যাপ্টার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একবার বলে দিই, ইমিউনিটি, অ্যান্টিবডি চ্যাপ্টারটা, তারপরে হাইপার সেন্সিটিভিটি চ্যাপ্টার, অ্যান্টিজেন চ্যাপ্টার, এবং সেলস অফ দ্য ইমিউন সিস্টেম, ফাংশন অফ দ্য সেলস। এটা হচ্ছে আজকের মতো তোমাদের ক্লাস। এতটুকু করে আসার পরে তোমাদের ক্লাস কেমন লাগলো আমাকে ফিডব্যাক দিবা, এবং ক্লাসের কি বুঝতে পারো নাই সেই ফিডব্যাকটা দিতে হবে, এবং কি বুঝতে পেরেছো সেই ফিডব্যাকটা দিতে হবে। সেটার উপর বেসিস করে আমি নেক্সট ক্লাসটা তোমাদের নেব। যেহেতু এখন প্রায় প্রফিট টাইম চলে আসছে, রিভিউ ক্লাস নেওয়াটাই ভালো। প্যারাসাইটোলজির উপরেও কিন্তু একটা রিভিউ ক্লাস আমি নিতে পারি যদি তোমরা সেটা চাও। তাহলে আজকে কি আমি এখানে শেষ করব? তোমাদের ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রিভিউ ক্লাসটা নেওয়ার জন্য। আমি বুঝতে পারিনি তোমার কোয়েশ্চেনটা, বলো। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার। তাহলে আমি শেষ করি। জি ম্যাম, অবশ্যই ম্যাম। আমি আশা করি ম্যাম পরবর্তীতে প্যারাসাইট ক্লাসটা অনেক সুন্দরভাবে আপনি নেবেন আমাদের সাথে। ইনশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, তোমরা আমাকে নেক্সট হচ্ছে তোমাদের কাজ হচ্ছে যে পড়বা, এবং পড়ে আমাকে রিভিউ দিবা কোন জায়গাটা তোমরা বোঝো না, না হলে কিন্তু আমি পড়াবো না, ঠিক আছে? জি ম্যাম, অবশ্যই ম্যাম। ওকে, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।